ভুল কি কি ছিল এটা আমার পক্ষে তো পুরোটা বলা মুশকিল, কিন্তু একটা মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা জায়গায় আমি মনে করি যে একটা বড় ভুল ছিল, সেটা হলো যেহেতু আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, সেই সবচেয়ে পুরনো দল, এবং আনডাউটেডলি এটা সবচেয়ে মানে এই যে মানুষ একটা হিসাব করে, বা আমাদের সময় মানে আওয়ামী লীগের সময় হিসাবটা দিত যে এই যে হেফাজতের সাথে কেন খাতির পাতাইতে হবে, কারণ খাতির পাতাইতে হবে এত পার্সেন্ট হইলো ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু ভোট তো ওই ইয়েতে হয় না। কিন্তু মানে অর্থাৎ আর ওই যে যখন জরিপ করে তখনও দেখায় যে এত পার্সেন্ট আওয়ামী লীগের পক্ষে, এত পার্সেন্ট ভোট, কিন্তু সবাই কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির মানে দলীয় ভোট না, এর একটা বড় অংশ সুইপিং ভোট থাকে। তো ফলে ওই সবসময় অঙ্কের হিসেবে, নির্বাচনের হিসেবে অঙ্কের হিসেবে বলা। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ নিঃসন্দেহে দলীয় ভোট আওয়ামী লীগের বেশি, সবচেয়ে বেশি সমর্থন বাংলাদেশে আওয়ামী লীগের, কোনো সন্দেহ নাই এটা নিয়ে, আমার অন্তত নাই। ফলে এই দলীয় শক্তির উপরে নির্ভর না করে সরকারি শক্তির উপরে বেশি নির্ভর করা হয়েছে, বিশেষ করে 13 সাল থেকে। তো এইটাকে আমি একটা বড় ভুল মনে করি যে এখানে দলকেই শক্তিশালী করা, হাইব্রিড বাদ দেওয়া, দলের যে মানে দলের যে সমস্ত ইয়ে আছে, মানে অর্থাৎ নেতাকর্মীদের তো একটা পলিটিক্যাল নলেজও লাগে, সেই জায়গাগুলোতে অর্থাৎ দলের প্রতি যে নজর দেওয়া উচিত ছিল সেইটা আসলে দেয়া হয়নি বলে এটা আমার অবজারভেশন এখন একজন একেবারে সিটিজেন হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে। ফলে বিভিন্ন সময় দেখা গেছে যে রাজনৈতিক কর্মকাণ্ড ইয়ে করার ক্ষেত্রে, মোকাবেলা করার ক্ষেত্রে দলীয় রাজনৈতিকভাবে এটা না করে দেখা গেছে যে মানে সরকারি শক্তির উপরে এটা বেশি নির্ভর করা হয়েছে। তো ফলে এবং গোয়েন্দা সংস্থার অনেক মানে গোয়েন্দা সংস্থাকে এত ম্যান্ডেট দিয়ে আসলে সঠিক হয় না এখানে। হ্যাঁ, যদি ভুল থাকে, দলীয় নেতাকর্মীদের ভিতরে করাপ্টেড হয়, তাহলে তাদেরকে পরিশুদ্ধ করার ব্যবস্থা নিতে হবে, কিন্তু রাজনৈতিক কাজ রাজনীতিবিদদের দিয়ে করাইতে হবে। এখানে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা অনেক ক্ষেত্রে, বা সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করা, যেমন রিলিফ দেওয়ার ক্ষেত্রে, রিলিফ ঠিক আছে যে বিভিন্ন সময় যখন রিলিফ দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে, কিন্তু এখানে পলিটিক্যাল লোকদের অংশগ্রহণ, পলিটিক্যাল লোকরা যদি কেউ যদি চুরি করে, কেউ ওখানে তসরুপ করে, আত্মসাৎ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ফলে এই দলকে যথাযথভাবে কাজে লাগানোর ক্ষেত্রে আওয়ামী লীগের আমার চোখে এটা একটা যথাযথভাবে কাজে না লাগাইয়া মানে সরকারের উপর বেশি ডিপেন্ড করা হয়েছে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলো মোকাবেলা করে, এইটা একটা বড় ভুল ছিল। শেখ হাসিনা চলে যাওয়ার সেই ছবিটা কে তুলেছিলেন? হেলিকপ্টার? এইটা এইটা আমি শুনেছি যে বিমান বাহিনীর একজন কর্মকর্তা এটা তুলেছিল, পরবর্তীতে তার চাকরি চলে গেছে এবং সম্ভবত কোর্ট মার্শালে জেলও হয়েছে, কারণ অন্যান্য কিছু ঘটনাও ছিল এটার ভিতরে, কারণ তার মোবাইল ফরেনসিক করে, ডিজিটাল ফরেনসিক করে এমন এমন কিছু তথ্য পায় যেটা আসলে নানা দিক থেকে এবং সেইটার ভিত্তিতে তার কোর্ট মার্শাল হয় বলে আমি শুনেছি, এবং সে বর্তমানে জেলখানায় আছে। এবং সেই ছবিটা তো প্রথমে বিমান বাহিনীর একটা ওয়েবসাইটে প্রথম প্রকাশ পায়। বিমান বাহিনীর ওয়েবসাইটে ঠিক না, কতিপয় অফিসারদের একটা, এখন যেমন এই যে বিভিন্ন গ্রুপ আছে। ফেসবুক পেজে, কারো কারো ফেসবুক পেজে প্রথম। না, এইটা যেটা হয়েছে সেটা হলো মানে আমি যতটা শুনেছি যে প্রথমে যে ছবিটা তুলে সে কিন্তু দেয়নি, সে দিয়েছে তাদের গ্রুপে। তাদের গ্রুপ মানে একটা ক্লোজড গ্রুপ, কিছু অফিসার নিজেদের ভিতরে নানা রকম কৌতুক, তারপরে জোকস, অ্যাডাল্ট জোকস, এইগুলো বিভিন্ন ছবি টবি শেয়ার করে ওইখানে। ওই গ্রুপের এক সদস্য পরে পরবর্তীতে এটা মানে লিক করে দিয়েছে। এবং তার সম্ভবত কোর্ট মার্শালে 8 বছরের জেল হয়। হ্যাঁ, আমিও সেরকমই শুনেছি, কোন একটা মিডিয়াতেও বোধহয় এসেছিল। আপনার মানসিক অবস্থা কি ছিল? শেখ হাসিনা চলে যাবে, এত দায়িত্ব পালন করলেন, সরকারের পতন হয়ে গেল, প্রাইম মিনিস্টার চলে গেলেন, আপনার মানসিক অবস্থা কি ছিল তখন? আমার মানসিক অবস্থা ওই সময় আমার এবং আমার পরিবারের নিরাপত্তাটা ছিল, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছেন নিরাপদে, মানে বাংলাদেশের বর্ডার আকাশ সীমা অতিক্রম করার পরে, তো এইটা তো একটা ছিল যে ওনার জন্য তো আর কোনো মানে
টেনশন করার কোনো বা আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে এসবির নিরাপত্তা মানে যদিও এসএসএফ থাকে ১ নম্বরে ইয়াতে, কিন্তু এসবির কিন্তু মানে কোনো জেলায় যদি কোনো সমস্যা হয় কোনো ভিভিআইপির, দায় কিন্তু জেলার এসপির। তো সেই হিসাবে সেই দায়িত্ব আমার তখন আর ছিল না। কিন্তু আমার তখন আমার নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তাটা ছিল আমার সবচেয়ে বড় কি বলে আপনার যে অভিজ্ঞতা কি বলে? শেখ রেহানাকেও সেই দিন কিন্তু নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। শেখ রেহানা, শেখ হাসিনা দুজনকে তো হত্যা করা হতো গণভবনে। এইটা ডক্টর ইউনূস সহ একটা অংশের পরিকল্পনাই ছিল যে এবং এটা পাকিস্তানেরও মানে আইএসআই এর ইয়ে ছিল যে তাকে মানে হত্যা করে লাশ নিয়ে একটা বিকৃত উল্লাস করা। ফলে গণভবনে আমি বলেছি আগে একটা শোতে, আবারও বলি যে ৩ ধরনের লোক গিয়েছে। একটা গেছে যে ওনাকে হত্যা করবে এই উদ্দেশ্য নিয়ে, কারণ তখন তো ওই মবের ভিতরে তো বুঝতেও পারে নাই যে উনি চলে গেছেন না আছেন, গণভবনে পাওয়া যাবে কিনা। তো একদল গেছে হত্যার উদ্দেশ্যে, হত্যা করে উনাদের লাশ নিয়ে ২ বোনেরই একসাথে পাবে। মানে যেহেতু ৭৫-এ এই ২ বোন আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল তারা বিদেশ থাকায়, তো এইবারে আর এই ২ বোনকে বাঁচতে দেবে না। এটাই ছিল একেবারে এই কিছু পরিকল্পনাকারীর উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে তারা গেছে উনাকে হত্যা করার মিশন নিয়ে, জঙ্গিরাও এটার ভিতরে ছিল। আরেক দল গেছে জাস্ট লুটপাট করার উদ্দেশ্যে, যে ওই যে তাদের ধারণা ছিল যে ওখানে প্রধানমন্ত্রীর রুমের খাট ফার্নিচার সব স্বর্ণের হবে, তারপর ওই যে শেখদের মতো ওনার যে কমোড সেইটাও স্বর্ণ দিয়ে হবে এবং ডায়মন্ড পরে থাকবে বিভিন্ন জায়গায়, আর টাকার তো কোনো অন্ত নাই, ডলার পাউন্ড বাংলাদেশি টাকা বস্তা বস্তা পাবে এই আশায় লুটপাটের উদ্দেশ্যে একদল গেছে। তো পরে তো দেখেছেন যে কেউ বদনা বালতি নিয়ে এসছে প্লাস্টিকের, তো এইটা নিয়ে ওখান থেকে বের হয়েছে। এইটা একটা লুটপাটটা টেলিভিশনগুলো লাইভ করার কারণে মানুষ দেখলো ওই একজন প্রাইম মিনিস্টারের জীবন কত মানে সাধারণ জীবন ছিল, কোনো দামি জিনিসপত্র সেখানে ছিল না কিন্তু। এটাই তো যে মিথ, যে যে এই অনেক মিথ, এইটা মানে সব খারাপের ভিতরেও তো একটা মানে ইয়া থাকে, মানে ইন এভরি ক্রাইসিস দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। তো সেইটাই এই ক্রাইসিসের এই যে এই ধ্বংসযজ্ঞের ভিতর দিয়ে একটা প্রমাণ হয়েছে যে ওনার যে গণভবনের ফার্নিচার গুলো এগুলো কত সিম্পল, ওনার যে লাইফস্টাইল এটা কত সিম্পল, এইটা প্রমাণ হয়েছে। যারা বিশ্বাস করার তারা করবে, কিছু লোক অবশ্য এগুলা তারা তাদের মগজের ভিতরে যে ঢুকে গেছে মগজ মননে, ওইটা থেকে বের হবে না। এটা আরেকটা দল গেছে জাস্ট কৌতূহল বশত, তাদের গণভবনে কখনো ঢুকতে পারে নাই, ওখানে কি আছে কি থাকে কি হয় এটা দেখার জন্য একটা। ফলে ৩ শ্রেণীর লোক গেছে। তো এক দলের প্রধান দলের পক্ষই ছিল যে উনাকে মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধেয় শেখ রেহানা ২ বোনকে হত্যা করে এই লাশ নিয়ে উল্লাস করবে। শাইখ সিরাজের যে প্রতিবেদনটা, সেই প্রতিবেদনের মাধ্যমে গণভবনের খামারটা প্রথম মানুষগুলা দেখে এবং খামারটাই লুট হলো। এবং অনেকে মজা করে বলেছেন শাইখ সিরাজ আসলে সেই দিন রেকি করতে গিয়েছে। এইটা নিয়ে আমি মন্তব্য না করে আমি বলি যে এইটা বরং শাইখ সিরাজের এই প্রতিবেদন দেখে অনেকে মনে করছে যে অন্য জায়গার ভিডিও আইনে এখানে দেখাইছে গণভবনে প্রধানমন্ত্রী এগুলো করতেন না, এগুলা ওনাকে গ্লোরিফাই করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে উনি নিজে আসলেই উনি ফার্মিং এর সাথে যুক্ত ছিলেন। এই যে আবার শেখ হাসিনা, এই তার বিরুদ্ধে একটা ফাঁসির রায় হয়েছে, আবার দেশে আসার কথা বলছেন নিরাপত্তার মানুষ হিসাবে, আপনি তার নিরাপত্তার বিষয়টা আপনি কিভাবে দেখেন? এইটা আমি আমি ধরেন যদি এখন এডিশনাল এসপি থাকতাম, আমি ওনাকে না আসার জন্য মানে ইয়ে করতাম, পরামর্শ দিতাম। মানে যদি আমার এটা দায়িত্বের ভিতরে থাকতো, যে কারণ হলো উনি উনার যে বিচারের নামে যেটা হয়েছে সেটা এক ধরনের মানে কি বলে যে ফার্স হয়েছে, এটা একটা ফার্স।
এই যে এই আইসিটিতে এই মামলা, এই আইনে, মানে এই যে আইনের পরিবর্তন করে এই বিচার কাজটা ফার্স, এখানে ইনভেস্টিগেটিভ অথরিটি এইটা প্রতিশোধ পরায়ণ, তারপরে এখানে ফেয়ার ট্রায়াল হয় নাই এইটা, এবং মানে আওয়ামী লীগের কট্টর সমালোচক ডেভিড বার্গম্যানের লেখাগুলো পড়েন, সেখানেও কিন্তু এই আদালতের যে দুর্বল দিকগুলো, ফলে উনি ফেয়ার ট্রায়াল পাবেন না। দ্বিতীয়ত, ওনার সিকিউরিটি থ্রেট রয়েছে, কারণ এখানে জঙ্গিরা যেহেতু দুইটা গ্রুপ খুবই শক্তিশালী, একটা হলো আল কায়দার এই ভাবাদর্শে উদ্বুদ্ধ আনসারুল ইসলাম, এবং এই যে নব্য জেএমবি অর্থাৎ আইএস, এর বাইরে আরেকটা আছে ডরমেন্ট শক্তি, যেটা এটা দেখা যাচ্ছে না, সেটা হলো হরকাতুল জিহাদ, যারা বারবার প্রধানমন্ত্রীকে টার্গেট করেছে, দলে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং বিরোধী দলে থাকা অবস্থায় বারবার ওনাকে হত্যার প্রচেষ্টা নিয়েছে 21শে আগস্ট সহ। তারা কিন্তু অনেকে বের হয়ে গেছে, কারণ বিভিন্ন মামলা টামলা এদের খালাস দিয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলায় খালাস দেওয়া হয়েছে, এদের অনেকে কিন্তু বের হয়ে গেছে। ফলে এদের একটা মানে কি বলে প্যাথোলজিক্যাল হ্যাট্রেড হইল প্রধানমন্ত্রীর প্রতি। তো এরা অর্গানাইজড। পাশাপাশি আমরা জানি যে বেনজির ভুট্টোকে যেভাবে হত্যা করা হয়েছে, সব নিরাপত্তা ব্যবস্থার ভিতরেও জঙ্গিদের, কিন্তু এটা মানে এটার সঠিক এটা বের হয়নি, কিন্তু ধরে নেওয়া হয় যে তৎকালীন টিটিপি এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, কারণ টিটিপি তখন নতুন জন্ম নিয়েছে, তো তারা তাদের কার্যক্রম দেখানোর জন্য এটা। তো এই এই টিটিপিরও এখন শুধু ইয়ে না, মানে ইয়ের ভিতরে না, ইয়াংদের ভিতরে না, এটা তো দেখলাম যে আমরা বিভিন্ন সরকারি বাহিনীর ভিতর পর্যন্ত ঢুকে গেছে। ফলে বাংলাদেশে উনার এই জঙ্গি হামলা, জঙ্গিদের হত্যার টার্গেট উনি হতে পারেন দেশে ফিরলে, এবং সরকার এই নিরাপত্তা দেবে, কতটা দেবে আমি নিশ্চিত না, বা দেয়ার সামর্থ্য কতটুকু আছে সেটাও আমি নিশ্চিত না। ফলে আমি মনে করি যে ওভারঅল সিকিউরিটি সিনারিও, আর উনি ফেয়ার ট্রায়াল পাবেন না, অবজেক্টিভ ইনভেস্টিগেশন হবে না, ফেয়ার ট্রায়াল পাবেন না। কারণ পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা আমি জানি না, যে মানে উপদেষ্টার নেতৃত্বে, তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে, তার ইন্ধনে, তার এবং রেজওয়ানা হাসানের নির্দেশনায় মব ক্রিয়েট করে, মানে চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশনের সকল জাস্টিসকে পদত্যাগ করানো, পরবর্তীতে মব ক্রিয়েট করে নানাভাবে ইয়ে করে 20 জন জাজকে, হাইকোর্টের জাজকে চাকরিচ্যুত, পাশাপাশি নিয়োগ যারা হয়েছে, নতুন নিয়োগ, এখানেও তো এদের ভিতর থেকেই দেখলাম যে সমালোচনা এসছে, যে কারা কত ভাগে পেয়েছে, অর্থাৎ জামাতপন্থী কারা, ইয়েপন্থী কারা, বিএনপি পন্থী কারা, কারা অন্য দল থেকে এসছে, কার মাধ্যমে এসছে, এরকম নিউজ আমরা দেখেছি। ফলে উনি মানে ফেয়ার ট্রায়াল পাওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নাই। তো ফলে আমি একজন সিকিউরিটির একজন হিসেবে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি বলি যে বাংলাদেশের যে পরিস্থিতি, ওভারঅল পরিস্থিতি, হ্যাঁ নেতাকর্মীদের আবেগ আছে, উনিও প্রচন্ড মানে আমার কাছে যেটা মনে হয়েছে, উনার প্রচন্ড রকম মানে উনি এখন পর্যন্ত যাবেন এইরকম একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে উনি ওনার দেশে ফেরত যাবেন, ওনার মাটিতে ফেরত যাবেন, কিন্তু 19 বার ওনার জীবন ওনাকে হত্যার প্রচেষ্টা হয়েছে। তো দেশে গেলে এই জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের আইএসআই এবং অন্য প্রভাবশালী দেশেরও গোয়েন্দা সংস্থা ওনাকে হত্যার প্রচেষ্টা নিতে পারে, এবং সেটা সরকারি সংস্থা নিরাপত্তা আদৌ দেবে কিনা, বা দিলেও তাদের ক্যাপাসিটি আছে কিনা এটা নিয়ন্ত্রণের, সেইটার ব্যাপারে আমি সন্দিহান। আপনার কি মনে হয় ওনার এই বয়সে উনি মনে করছেন বা আর কতদিন বাঁচবেন, তার জীবনের বিনিময় হলেও উনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দিয়ে তিনি দেশে ফিরে আসছেন? না, সেটা না, উনি ওনার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, টান, তো মানুষ তো কষ্টে আছে, কোনো সন্দেহ নেই। মানে মানুষ গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, দ্রব্যমূল্যের মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা প্রচন্ড জায়গায়, তো মানুষ কষ্টে আছে, এবং মানুষ তো ওনাকে ভালোবাসে, ওনাকেও ভালোবাসে। ফলে আপনি যে দেওয়ালের ভাষা তো আমরা বুঝতে পারি না, দেওয়ালের ভাষা বুঝেন, সাধারণ মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ধরে দেখেন, উনি এই সাফারিংসটা আমার ধারণা নিতে পারছেন না। তো
তো সেই কারণে উনি এবং সাধারণ মানুষের তো এক ধরনের, আমি যে টক শোতে দেখতেছিলাম যে বলছে, একজন বলছে যে ও সরি জিএম কাদের সাহেব বোধহয় একটা ইয়েতে বলছেন, শোতে বলছেন যে সাধারণ মানুষ বলে যে উনি আসবেন, তো বলছে আসলে কি হবে, উনি আসলে একটা কিছু হবে, অর্থাৎ এই যে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের একটা পরিবর্তন হবে, লাঘব হবে, এইটা সাধারণ মানুষ মনে করে। ফলে এই দেশের প্রতি, মানুষের প্রতি উনার যে কমিটমেন্ট, ভালোবাসা, সেইটা, এবং মানুষ, দেশের মানুষও তো চাচ্ছে যে উনি ফিরে আসুন। কারণ তারা তো এখন বলছে, যদিও এটা আমাদের একটা শ্রেণীর লোক শুনতেই পায় না, তারা তাদের বক্তব্যই বলে যাচ্ছে যে এই যে ইন্টারিমের সময় ছিল যে স্বর্ণযুগ, এখন এই যে 17 বছরে মানে এই বাংলাদেশের ইতিহাসে এত শান্তিতে মানুষ থাকেনি, এটা তো একটা মানে ন্যারেটিভস আছে, কিন্তু বাস্তবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, মানুষ ওয়েলকাম করার জন্য রেডি হয়ে আছে। কিন্তু এই সমস্ত মানুষের ভালোবাসা, মানে নেতা কর্মীদের যে ভালোবাসা, তাদের যে আবেগ, কিন্তু সেইটার সাথে সিকিউরিটি থ্রেটস কিন্তু আছে, যেটা জঙ্গিদের মাধ্যমে, যেটা আমরা বেনজির ভুট্টোর সময় দেখেছি। তো ওই রকম পরিস্থিতি কিন্তু মানে এই বিষয়টা খুব মাথায় নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। এটি কি কোনোভাবে আপনার বলার সুযোগ আছে তাকে? না, আমার সরাসরি বলার তো সুযোগ নেই। কারণ ওনার নিরাপত্তা তো সবার আগে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, নিরাপত্তার বিষয়ে তো আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এর মাঝে কারণ বিভিন্ন যে বলার চেষ্টা করছে যে নেপাল হয়ে পাকিস্তান থেকে 6 জন, কেউ বলছে 4 জন জঙ্গি অলরেডি বাংলাদেশে ইন করেছে তাকে হত্যা করার জন্য। না, আগে এগুলো হইতো, মানে আমরা দেখেছি কাজ করতে গিয়ে যে যখন ইয়ে ছিল, মানে বাংলাদেশে একটু কড়াকড়ি পিআইএ মানে পাকিস্তান এয়ারলাইন্সটা বন্ধ হয়ে গেল, ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে গেল, তখন দুবাই হয়ে, নেপাল হয়ে এই যে ফেক কারেন্সি আসতো, ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশে, বা ইয়ে করতো। কিন্তু এখন তো সরাসরি আসে, এখন আর নেপাল হয়ে আসার দরকার নেই। এখন তো মানে যদিও যদি আইএসআই সমর্থন থাকে, তাহলে তো আর অন্য কোন দেশের ভিন্ন নাম দিয়ে নতুন, মানে আমরা দেখেছি ফেক কারেন্সির ক্ষেত্রে যারা ধরা পড়তো পাকিস্তানি, তারা বলতো ওই রকমই, যে তারা কোথায় যাবে কি যাবে জানে না, হঠাৎ একটা কোন এজেন্সি তাদের একটা পাসপোর্ট ধরাই দিল এয়ারপোর্টে এসে, এই যে আমাদের যেমন আদম ব্যাপারীরা করে, যে রিক্রুট এজেন্সি ওই যে এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট দেয়, তো ওই রকম এরা একটা পাসপোর্ট দিত যে যাও তুমি এই 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 ব্যাগ নিয়ে যাও, তো ওইভাবে আসতো এক সময়। তো ফলে এখন যদি আইএসআই পৃষ্ঠপোষকতা থাকলে তো আর আপনার ইয়ের দরকার নেই, নেপাল বা এত ঘুরে আসার দরকার নাই, সরাসরি ঢাকায় এসে নামার সুযোগ আছে। পাশাপাশি কন্টেইনার গুলো আসছে এখন, তো আগে তো কন্টেইনার চেক হতো প্রত্যেকটা, এখন তো ধরেন র্যান্ডম চেক হবে, হঠাৎ একটা চেক করলো, ফলে এর ভিতরে তো অস্ত্র শস্ত্র আসারও সুযোগ আছে, এক্সপ্লোসিভস আসার সুযোগ আছে, যেটা পাকিস্তান সবচেয়ে উর্বর জায়গা হলো এই যে এই ধরনের ইয়ের জন্য, অস্ত্র, এক্সপ্লোসিভ তৈরির যে মানে টেকনোলজি, এইটা পাশাপাশি বাংলাদেশ থেকেও তো তাদের পুরনো লোকজন, হরকাতুল জিহাদ তো মানে পাকিস্তানের উদ্যোগেই তৈরি হয়, এবং সেটার তৈরিও মানে বাংলাদেশে ঘোষণা আসে ইয়ের 90 এর পরে, বাট এইটার কার্যক্রম তো 84 সালে যে আফগানিস্তানের লড়াই চলাকালে পাকিস্তানের সীমান্তেই হয়। ফলে ওই রাষ্ট্রের তাদের তো টার্গেট যে বঙ্গবন্ধুর বংশ, মানে পাকিস্তান ভাঙ্গার, পাকিস্তানিদের সাথে বেইমানি করার অপরাধ, এই পাকিস্তান ভাঙ্গার অপরাধে এবং তার কন্যা আবার মনে করছিল যে 75-এ সব শেষ হয়ে গেছে, কিন্তু কন্যা আবার একজন রাষ্ট্রনায়ক হিসাবে এই যে 20 বছর বাংলাদেশ শাসন করেছেন এবং বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, এবং পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের তলানিতে গিয়ে ঠেকেছিল। ফলে এই প্রতিশোধ নেওয়ার জন্য তো তারা যথেষ্ট, তারা দরকার হইলে স্পেশাল ফ্লাইট দিয়েও বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে টেরোরিস্ট। জামাত ইসলামীর আজকে যে উত্থানটা বাংলাদেশে, ইন্ডিয়াতেও নেই, পাকিস্তানেও নেই, এটাই কি তাদের সর্বোচ্চ, না আরো প্রচুর সুযোগ আছে? সরি, আমি মিস করে গেছি, জামাতে ইসলাম না? জামাত ইসলাম বাংলাদেশে এই যে উত্থান, যেটা বাংলাদেশে, যেটা ইন্ডিয়াতেও নাই, পাকিস্তানেও নাই।
এটাই কি সর্বোচ্চ দেখুন, তাদের অবস্থান? হ্যাঁ, এটা ধরুন যদি মানে আপনি একটা সিনারিও নেন যে যদি আওয়ামী লীগ নির্বাচন করতো এবার, বিএনপি নির্বাচন করত এবং জামাত যদি নির্বাচন করতো এককভাবে, তাহলে ওরা 10 সিটের বেশি পেত না। এইটা আমার অ্যাসেসমেন্ট। কারণ এখন যেটা হয়েছে, মানে এই 1.5 বছর ইন্টারিমের সময়টাতে বিএনপির নেতাকর্মীদের কাজগুলো দেখা গেছে দৃশ্যমান ছিল। অর্থাৎ ওই যে আওয়ামী লীগের যে ভাইসেস গুলো ছিল, যে সমস্ত খারাপ কাজ ছিল, যে বিভিন্ন জায়গায় স্থানীয় নেতাকর্মীদের কিছু দৌরাত্ম্য ছিল, এই জায়গাগুলো দখল করে হলো বিএনপি। ফলে মূল ক্ষমতায় ছিল জামাত। কিন্তু এই যে মানে দৃশ্যমান কার্যক্রম জামাত ইসলাম পিছন থেকে করেছে, তারা বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে, বিশ্ববিদ্যালয় ওই সময় দেখেন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেশিরভাগ জায়গায় তাদের লোক ভিসি প্রভিসি নিয়োগ দিয়েছে। ব্যাংকগুলো, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান তারা নিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব বা এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তারা দিয়েছে তাদের পক্ষ থেকে। সব জায়গায় তারা দখলে ছিল, জুডিশিয়ারির একটা বড় অংশ তারা নিয়ন্ত্রণ করেছে। পুলিশের একেবারে তারাই ছিল, মানে পুলিশের যে পাওয়ার সেল, পাওয়ার হাউস, সেটাও ছিল জামাতে ইসলামের লোকজন। কিন্তু বাইরে এই যে বিএনপির ফিল্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দৌরাত্মে, এই খারাপ কাজের কারণে একটা এন্টি ইনকামবেন্সি এবং ইনকামবেন্সি হিসেবে দেখেছে বিএনপিকে এক শ্রেণীর মানুষ। ফলে এই এন্টি ইনকামবেন্সির ভোটটা, এই সেন্টিমেন্টটা কাজ করেছে জামাতের পক্ষে। ফলে অনেক মানুষ যে কি দীর্ঘদিনের তাদের যেটা দাবি যে সৎ ও যোগ্য লোকের শাসন, তো তারা মনে করেছে যে জামাতে ইসলাম এগুলো করে না। কিন্তু জামাতে ইসলাম কিন্তু কলকাঠি নেড়েছে পিছন থেকে, এদেরকে লেলিয়ে দিয়েছে, এদেরকে অনেক ক্ষেত্রে ব্যবহারও করেছে। বা বিএনপির ভিতরে, হ্যাঁ, আওয়ামী লীগের ভিতরে যারা গুপ্ত ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা মানে আওয়ামী পন্থী যে পেশাজীবী গ্রুপগুলো ছিল, সেইখানে যারা গুপ্ত ছিল তারা আত্মপ্রকাশ করেছে। কিন্তু বিএনপির ভিতরে যে গুপ্ত অংশটা রয়ে গেছে, এবং এটা আরো বেশি, আওয়ামী লীগের চাইতে অনেক বেশি আছে, তো এই গুপ্ত অংশ কিন্তু এখন পর্যন্ত আত্মপ্রকাশ করে নাই। ফলে এরা যেমন হেলমেট বাহিনী, ছাত্রলীগের কথা বলা হয়, তো ছাত্রলীগের নেতা তো এরাই ছিল, এই যে হাসনাত টাসনাত, তারপর সার্জিস, ওইদিকে ওই যে সাদিক কাইম টাইম, এরাই তো ছিল। তো তো এরা তো উস্কানি দিত, এবং দেখা গেছে যে এই 5 তারিখের পরে যারা বিগড়াইছে, এদের এদের আক্রোশ ছিল এরা খারাপ কাজ বেশি করেছে, অর্থাৎ নেতৃত্ব দিয়েছে খারাপ কাজের। তো ঠিক তেমনি ভাবে বিএনপির ওই এর কারণে এন্টি ইনকামবেন্সি সেন্টিমেন্টটা ছিল জামাতের পক্ষে। ফলে মানুষ আর তো কোনো বিকল্প ছিল না, জামাতকে ভোট দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই জামাতের শক্তি আসলে এইটা না। যদি মানে একটা ইনক্লুসিভ নির্বাচন হতো, এখানে 3টা দল আলাদা আলাদাভাবে নির্বাচন করত, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তাহলে সর্বোচ্চ 10 সিটস, এর বেশি তারা পাওয়ার মতো অবস্থাও ছিল না। এবং আমি যতদূর জানি 24 সাল পর্যন্ত তারা নির্বাচনে যদি অংশগ্রহণ করতে হয়, তাহলে তারা 50টা সিটের ক্যান্ডিডেট ঠিক করেছে। তাদের ইয়েই ছিল যে মানে বিএনপির সাথে বার্গেনিং করে তারা 50 সিট নিয়ে বার্গেনিং করবে, তারপর যত কমে নেমে আসে। কিন্তু এইটা মানে ওই যে স্বপ্নে পাওয়ার মতো আর কি, বা লটারি পাওয়ার মতো, তারা এই যে এবার যে প্রাপ্তি, সেটা তাদের লটারি প্রাপ্তি।